সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু বিজনেস নিয়ে আলোচনা করব। ইন্ট্রোডাকশন টু বিজনেসের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো যৌথ মূলধনী ব্যবসা। এখান থেকে মাস্ট বি একটা কোশ্চেন আসবেই, সেটা 10 মার্কের একটা কোশ্চেন থাকবেই। কখনো দুইটা কোশ্চেন থাকে, কখনো বা একটা ছোট কোশ্চেন একটা বড় কোশ্চেন থাকে, তাইলে 14 মার্কের কোশ্চেন হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে চ্যাপ্টারটা এটা গুরুত্বের সাথে নিতে হবে। তো আমরা এর আগে শিখেছি এক মালিকানা ব্যবসা, শিখেছি অংশীদারি ব্যবসা। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক একজন ব্যক্তি ছিল, তো সেক্ষেত্রে সে একাই মূলধন সরবরাহ করত, ফলে এর একটা সীমাবদ্ধতা ছিল মূলধনের। ঠিক যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রেও 2 থেকে 20 জন বা ব্যাংকিং কারবারের ক্ষেত্রে 2 থেকে 10 জন। তো এক্ষেত্রেও একটা লিমিটেড সদস্য সংখ্যা ছিল। মূলধনী ব্যবসার অংশীদারি ব্যবসার ক্ষেত্রে লিমিটেড সদস্য সংখ্যা ছিল, ফলে সেখানেও মূলধনের একটা তোমার লিমিটেশন ছিল। তো এই অবস্থা উত্তরণের লক্ষ্যেই তোমার এমন একটা ব্যবসা গঠিত হয় যেখানে মূলধন থাকবে হিউজ পরিবার, অর্থাৎ অনেক মূলধন থাকবে, যেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করা যাবে। সেই ব্যবসাটার নামই হলো যৌথ মূলধনী ব্যবসা। সেই ব্যবসার নাম যৌথ মূলধনী ব্যবসা। তোমরা জানো শিল্প বিপ্লবের কথা, যেটা ইউরোপে 1750 থেকে 1850-এ হয়েছে। এর ফলে ইউরোপে কি হয়েছিল? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। সেখানে উৎপাদন ব্যবস্থা পরিবার থেকে বেরিয়ে শিল্প কারখানায় স্থানান্তরিত হয়েছে। সেখানে হাতের তৈরি পণ্যের পরিবর্তে যন্ত্রের তৈরি পণ্যের আবির্ভাব ঘটেছে। ফলে বড় বড় শিল্প ব্যবসা বাণিজ্যের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। তাইলে এই সকল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য এক মালিকানা বা অংশীদারি এই ধরনের ব্যবসা অকার্যকর হয়ে পড়ে। নানান প্রচেষ্টার মধ্য দিয়ে জন্ম নেয় নতুন একটা ব্যবসা সংগঠন। এই ব্যবসা সংগঠনটার নামই হলো যৌথ মূলধনী ব্যবসা। এটি একটি আইনসৃষ্ট ব্যবসা সংগঠন। এই ব্যবসা করতে হলে অবশ্যই কি লাগবে? আইনের মাধ্যমে গঠিত হতে হবে, এবং এই ব্যবসা গুটায় ফেলতে বা বিলোপ সাধন করতেও কি দরকার? আইনের প্রয়োজন। আইন ছাড়া এই ব্যবসা কখনোই কি গঠিত হতে পারে না, বা এটা বিলোপ সাধনও হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসো এটা আমরা কি বলতে পারি? যৌথ মূলধনী ব্যবসার সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি ধারণা নিতে পারি? তাহলে আমরা এরকম বলতে পারি, দুই থেকে
ন্যূনতম 2 থেকে 50 জন, 2 থেকে 50 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম 7 জন এবং সর্বোচ্চ শেয়ার ক্রয় দ্বারা সীমাবদ্ধ আইনসৃষ্ট ব্যবসা, যেটি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, এই ধরনের সংগঠনকেই আমরা কি বলবো? যৌথ মূলধনী ব্যবসা। এই ধরনের সংগঠনকে আমরা বলবো যৌথ মূলধনী ব্যবসা। তাহলে এখানে দেখো, কম করে 2 থেকে 50 জন। আরেকটা ব্যবসার ক্ষেত্রে বলা হয়েছে কমপক্ষে 7 জন, সর্বোচ্চ শেয়ার ক্রয় দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ যতটা শেয়ার থাকবে ততটা দ্বারা সীমাবদ্ধ। তাইলে এই যে আমরা এখানে বললাম 2 থেকে 50 জন, অর্থাৎ এখানে আমরা সদস্য সংখ্যা বলে দিলাম। এটা যৌথ মূলধনী ব্যবসার একটা বৈশিষ্ট্য। আবার কৃত্রিম ব্যক্তি সত্তা, সেটা একটা বৈশিষ্ট্য। চিরন্তন অস্তিত্ব, সেইটাও একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখি কোম্পানির বৈশিষ্ট্যগুলো কি কি। যৌথ মূলধনী ব্যবসা, এখানে আমরা বৈশিষ্ট্য কথাটা দিয়ে দিই। বৈশিষ্ট্য তাহলে এক নম্বরের ক্ষেত্রে আমরা লিখতে পারি আইন সৃষ্ট প্রতিষ্ঠান। আইন সৃষ্ট প্রতিষ্ঠান। 2, কৃত্রিম ব্যক্তি সত্তা। তিন, সদস্য সংখ্যা। 4, শেয়ার হস্তান্তর যোগ্যতা। 5, শেয়ার মূলধন। 6, সীমাবদ্ধ দায়। 7, সাধারণ সিলমোহর। 8, বৃহদায়তন প্রতিষ্ঠান। 9,
প্রতিষ্ঠান, বৃহৎ আয়তন প্রতিষ্ঠান। তাহলে এগুলো আমরা একদম মোটামুটি ভাবে যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য। তাহলে আমরা বন্ধুরা দেখি এখানে যৌথ মূলধনী প্রথম বলছে আইনসৃষ্ট ব্যবসা সংগঠন। হ্যাঁ বন্ধুরা, এটা অবশ্যই আইনসৃষ্ট ব্যবসা সংগঠন। যেমন তোমরা এর আগে পড়েছো এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিকের ইচ্ছাটাই হইল ব্যবসা প্রতিষ্ঠান গঠনের জন্য যথেষ্ট। এখানে আইনের বালাই নেই। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে শুধু চুক্তি হলে হয়, আইনের তেমন বালাই নেই। কিন্তু যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কি থাকতে হবে, সেখানে আইনগতভাবে গঠিত হতে হবে। তো এক্ষেত্রে আমাদের দেশে 1994 সালের কোম্পানি আইন রয়েছে। এই কোম্পানি আইনের অধীনে এই ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হতে হবে। এছাড়া এই ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা চলবে না। তাহলে এই কথা থেকে বোঝা গেল যে যেই ব্যবসা প্রতিষ্ঠান আইনগতভাবে গঠিত হয় এবং এর বিলোপ সাধনও আইনগতভাবেই ঘটে। তাইলে যৌথ মূলধনী ব্যবসা গঠন করতে হলে অবশ্যই কি লাগবে? অবশ্যই বন্ধুরা আইনের ধারা মোতাবেক, অর্থাৎ কোম্পানি আইনের ধারা মোতাবেক অবশ্যই গঠিত হতে হবে। এর কোনো বিকল্প নেই। এখানে যেভাবে বলা আছে ঠিক ওইভাবেই গঠন হতে হবে। তাইলে এই গঠন পদ্ধতিটা বেশ আনুষ্ঠানিকতাপূর্ণ এবং জটিল। 2 নম্বর হলো কৃত্রিম ব্যক্তিসত্তা। তাইলে কৃত্রিম ব্যক্তিসত্তাটা কি? কৃত্রিম ব্যক্তিসত্তাটা হলো ব্যক্তি না হয়ে যখন ব্যক্তির মতো আচরণ করে তখন সেটা কি কৃত্রিম ব্যক্তিসত্তা বলে। খেয়াল করো বন্ধুরা, কৃত্রিম ব্যক্তিসত্তা হলো ব্যক্তি না হয়ে যখন ব্যক্তির মতো আচরণ করে, অর্থাৎ ব্যক্তির মতো মর্যাদা ভোগ করে, তখনই সেটাকে কৃত্রিম ব্যক্তিসত্তা বলে। এই প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারবে, চুক্তি করতে পারবে। ঠিক একইভাবে অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারবে, প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারবে, যেটা ব্যক্তি করে থাকে। তো সুতরাং এখানে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করছে, ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করছে। তাইলে শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটা থেকে আমরা বুঝি যে কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে ওই প্রতিষ্ঠানকেই বোঝায় যেটা ব্যক্তি না হয়ে ব্যক্তির মতো আচরণ করে। এবার আসো সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা কোম্পানি সংজ্ঞাতেই আমরা সদস্য সংখ্যাটা বলে দিয়েছি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কম করে 2 জন, সর্বোচ্চ 50 জন। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কম করে 7 জন, সর্বোচ্চ শেয়ার ক্রয় দ্বারা সীমাবদ্ধ। এটা তা বোঝায় যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কম করে 7 জন হতে হবে এবং সর্বোচ্চ যতটা শেয়ার আমরা বিক্রি করব এই শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তাহলে এর সদস্য সংখ্যা
এর বাহিরে গেলে চলবে না। অর্থাৎ কোম্পানি গঠনের সময় যেভাবে বলা হবে ঠিক সদস্য সংখ্যা তার এক চুলও এদিক সেদিক হবে না। আমরা আগেই বলছি এটা আইনগত ব্যবসা প্রতিষ্ঠান, আইনের ভিত্তিতে গঠিত হয় এবং আইনগতভাবে প্রতিষ্ঠিত হয়, এর বাহিরে বিকল্প কিছুই নেই। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আইন সৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঠিক এই বিষয়গুলো মেনে চলতে হয়। এরপরে আসস একটা বাদ পড়ে গেছে মনে হয়, সেটা হলো চিরন্তন অস্তিত্ব। চিরন্তন অস্তিত্ব, তাহলে চিরন্তন অস্তিত্ব বলতে কি বোঝায়? যেটা সহজে বিলুপ্ত হয় না, অর্থাৎ চিরকাল ব্যাপিয়া যার অস্তিত্ব থাকে সেটাই চিরন্তন অস্তিত্ব। সদস্য সংখ্যা যাবে, সদস্য সংখ্যা আসবে, অর্থাৎ সদস্য সংখ্যা বারবার পরিবর্তন হবে, কিন্তু এর অস্তিত্ব পরিবর্তন হবে না। এটা কি বলা হয় চিরন্তন অস্তিত্ব। যেহেতু কোম্পানি সংগঠন আইনের ভিত্তিতে গঠিত হয়, তাইলে এটা বিলুপ্ত করতেও আইনের প্রয়োজন হয়। কোন শেয়ার হোল্ডারের মৃত্যু, দেউলিয়াত্ব, হস্তান্তর ইত্যাদি এই ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্বকে বিলোপ করে না। যদি এই ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্বকে বিলোপ করে না, যেটা অন্য ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যায়, তাহলে আমরা বুঝলাম চিরন্তন অস্তিত্ব। এবার আগে এটা পড়ে নেই, শেয়ার মূলধন। শেয়ার মূলধন, শেয়ার মূলধন বলতে কোম্পানির টোটাল মূলধনকে ছোট ছোট অঙ্কে বিভক্ত করে যে বিভক্ত করা হয় সেটাকে শেয়ার মূলধন বলে। ধরি আমরা একটা কোম্পানির মূলধন 10 লক্ষ টাকা, তো এই 10 লক্ষ টাকাকে আমরা প্রতিটা শেয়ার হিসেবে যদি আমরা 100 টাকা ধরি, আমাদের হলো 10 লক্ষ টাকা মূলধন, তাহলে আমরা প্রতিটা শেয়ারের মূল্য ধরলাম 100 টাকা। তো সেক্ষেত্রে আমাদের শেয়ারের সংখ্যা হবে 10,000। এটাই হলো আমাদের শেয়ার মূল্য। তো কোম্পানির ক্ষেত্রে এই বিষয়টা সুবিধা রয়েছে শেয়ার মূলধনে, অর্থাৎ কেউ এখানে একটা শেয়ারের অধিকারী হতে পারে, আবার কেউ 500 শেয়ারের অধিকারী হতে পারে। তাইলে এই যে শেয়ার মূলধন, শেয়ার মূলধনের কারণে দেখা যাচ্ছে যে যে যেইটুকু শেয়ারের অধিকারী ঠিক সে সেইটুকুই লাভ পাবে, ঠিক একইভাবে সেইটুকু সে দায় বহন করবে। যেমন আমরা এক মালিকানা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দেখেছি যে দায়টা অসীম। এক মালিকানার ব্যবসার ক্ষেত্রে মালিক তো পুরো দায় বহন করে, এবং কিছু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পুরো দায়টা একজনকে বহন করতে হবে। কিন্তু এইখানে এই বিষয়টা না, এই শেয়ার মূলধন থাকার কারণে তার দায় সীমাবদ্ধ। কোনো একজন ব্যক্তি যদি 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনে, সে ওই একটা শেয়ারের দায়ের সমপরিমাণেই দায় বহন করবে, এর বেশি বহন করবে না। কেউ যদি 500 শেয়ার কিনে, সেক্ষেত্রে সে 500 শেয়ারের দায় বহন করবে।
এর বেশি বহন করবে। তাইলে এই কোম্পানিতে শেয়ারের দায়টা সীমাবদ্ধ। সাধারণ সিলমোহরের কথা আমরা বলিলাম, যেহেতু সে কৃত্রিম ব্যক্তিসত্তা, তাহলে কৃত্রিম ব্যক্তিসত্তা হওয়ার কারণে কোম্পানির নিজস্ব সিলমোহর থাকে। এই সিলমোহরের মাধ্যমে কোম্পানি কি করতে পারে? কোম্পানি হলো কি ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে সিলমোহরের মাধ্যমে। এখানে দেখো শেয়ার হস্তান্তর যোগ্যতা, তাহলে যে কোম্পানির শেয়ার আসে সে শেয়ার অন্যের কাছে হস্তান্তর করতে পারে। কোম্পানি আইনের 30 ধারা অনুযায়ী শেয়ার হস্তান্তর যোগ্য। তবে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেক্ষেত্রে শেয়ার হস্তান্তর যোগ্য নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অবশ্যই শেয়ারকে হস্তান্তর যোগ্য। এরপরে দেখো আমরা বলেছি বৃহৎ আয়তন প্রতিষ্ঠান। যেহেতু এখানে সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে মূলধনও বেশি, যার কারণে তোমার হলো কি মূলধন বেশি হওয়ার কারণে এটা বৃহৎ আয়তন প্রতিষ্ঠান, অর্থাৎ এটা বৃহৎ আয়তনের সুবিধা ভোগ করে, সকল ক্ষেত্রে বৃহৎ আয়তনের সুবিধা ভোগ করে। এক মালিকানা ব্যবসায় একজন মালিক থাকে, তাইলে তার মূলধনের সীমাবদ্ধতা থাকে। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রেও ঠিক, এখানে সদস্য সংখ্যা লিমিটেড, তাদেরও সীমাবদ্ধতা থাকে। কিন্তু যৌথ মূলধনী ব্যবসায় সীমাবদ্ধ, যেহেতু সদস্য সংখ্যা বেশি, মূলধনের পরিমাণও বেশি, ফলে এরা বৃহৎ আয়তন প্রতিষ্ঠানের সুবিধা ভোগ করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য শিখলাম। ব্যবসায়ের বৈশিষ্ট্যটা জানাটা অত্যন্ত জরুরি, কারণ বৈশিষ্ট্য যখন তুমি জেনে ফেলবা, তাইলে এই ব্যবসা সম্পর্কে তোমার অনেক কিছু জানা হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লেকচারটা ফলো করবা, বাসায় একটু দেখবা, তাহলে আশা করি যা তোমরা সহজে বুঝে যাবা, যা পরীক্ষার খাতায় আশা করি আসলে সেটা সেভাবে দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের শিক্ষা হলো যৌথ মূলধনী ব্যবসায়ের কি এবং যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানির বৈশিষ্ট্য। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বুঝলে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, সুন্দর থাকবে, নিজেকে নিরাপদে রাখবে, পাশের জনকে নিরাপদে রাখবে। এই প্রত্যাশায় আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।